আতিকুর রহমান আতিকের রাজনৈতিক জীবন। আতিকুর রহমান আতিক ২০১০ সাল থেকে নিয়মিতভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। শুরু থেকে তিনি রাজপথের আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করে আসছেন। বিশেষ করে ২০১৩-১৪ সালের হরতাল ও অবরোধ আন্দোলনে তিনি সাহসী ও কার্যকর ভূমিকা পালন করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাজিরা ও গ্রেপ্তারের পর আয়োজিত সকল কর্মসূচিতে তিনি সরাসরি অংশগ্রহণ করেন। সে সময় তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় একজন পরিচিত ও প্রভাবশালী ছাত্রনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি ঢাকা পলিটেকনিক ছাত্রলীগের কাছে আতঙ্কের নাম হয়ে ওঠেন। এর জেরে একাধিকবার টার্গেট করে তার উপর হামলা ও নির্যাতন চালানো হয়। এক ভয়াবহ হামলায় তার ডান পায়ের হাঁটুর নিচে মাংসপেশি ছিঁড়ে যায়, যার শারীরিক যন্ত্রণা তিনি আজও বহন করে চলেছেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অনেকে মাঠে সক্রিয় না থাকলেও আতিক দুর্দান্ত সাহসিকতার সঙ্গে রাজপথে কাজ চালিয়েছেন এবং সর্বোচ্চ ভূমিকা পালন করেন। ঢাকা পলিটেকনিক ছাত্রদলের নেতাদের মধ্যে তিনি সবচেয়ে বেশি মামলা ও গ্রেপ্তারের শিকার হন। তার বিরুদ্ধে মোট ৬টি মামলা হয় এবং তিনি ৪ বার কারাবরণ করেন, যার মেয়াদ ছিল যথাক্রমে ৮৫ দিন, ৪৫ দিন, ১৭ দিন ও ১৩ দিন। দীর্ঘ স্বৈরাচারী শাসনামলে চরম নির্যাতনের শিকার হয়েও তিনি কখনো মাঠ ছাড়েননি। ২০২৪ সালের জুলাই আগস্টের আন্দোলনেও নিজের জীবন বাজি রেখে তিনি রাজপথে সক্রিয় ছিলেন এবং জনতাকে আন্দোলনে উৎসাহিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যোগ্যতা ও ত্যাগের বিচারে তিনি অনেক আগে ঢাকা পলিটেকনিকের সর্বোচ্চ ছাত্রনেতা হওয়ার অধিকার রাখেন। তবে গ্রুপিং ও স্বজনপ্রীতির কারণে বারবার পদবঞ্চিত হয়েছেন এই সংগ্রামী ছাত্রনেতা। তবুও তিনি হতাশ হননি। তার দৃঢ় বিশ্বাস, দলের জন্য তার নিরলস পরিশ্রম একদিন না একদিন দলের হাইকমান্ডের দৃষ্টিগোচর হবে এবং দল অবশ্যই তাকে ন্যায্য মূল্যায়ন করবে। বঞ্চিত করেন, আপনাদের বিবেকের কাছে আপনারা প্রশ্ন করেন, আপনারা কতটুকু দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন। আমরা চাই মানুষ ডাক্তারের কাছে যাবে তার চিকিৎসা সেবার জন্য, সেখানে যদি ডাক্তার প্রতি নির্যাতিত হয় মানুষ কোথায় যাবে? একজন মানুষ আইনের সেবার জন্য যদি লয়ারের কাছে যায়, আইনজীবীর কাছে যায়, তারা যদি আইনের পোশাকে বেআইনি কাজ করে মানুষ কোথায় যাবে? সেখানের বাহিরে তো তারাও চলাফেরা করেন, তারাও কিন্তু এই সাংবাদিকরাও চলাফেরা করেন। একই সাথে কিন্তু নামাজ পড়া হয়, একই সাথে খাওয়া হয়, একই সাথে হাট বাজার সবকিছুই করা হয়। তাহলে কেন তারা তাদের ওই বৃত্তের ভিতরে থেকেই সাংবাদিকদেরকে মব সৃষ্টি করলো এবং এই পরবর্তী সাংবাদিকদেরকে হেনস্থা করলো? সেখানে গণমাধ্যম কর্মীদের সকল কাজে প্রত্যেকটি রাষ্ট্রীয় সংস্থাগুলোকে সহযোগিতা করা দরকার ছিল, কিন্তু তারা কি সেটা করছে? বিগত দিনগুলোতে আমরা দেখেছি সাংবাদিকদের মুখ বন্ধ করার জন্য, তাদেরকে কলঙ্কে রুখে দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইন। কিন্তু এখনো কি সাংবাদিকরা, এখনো কি গণমাধ্যম কি প্রভাব মুক্ত হয়েছে? এখনো হয়নি। কেন আপনারা প্রশাসনের মাধ্যমে গ্রেফতার করে আজকে জেল হাজতে পাঠিয়েছেন? আমাদের অপরাধটা কি? আমরা সাংবাদিকরা যদি খবর বন্ধ করে দেই, বাংলাদেশের কথা খবর দেশ গ্রাম থেকে শহর পর্যন্ত, রাজধানী পর্যন্ত বন্ধ করে দেই, আপনারা কোথায় পাবেন? কোথায় খবর পাবেন? কোথায় আপনারা দেখতে পাবেন যে এই দেশে কি হচ্ছে?